গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের একটি জীবনমুখী উপন্যাস পেন্সিল আঁকা পড়ি। পড়ছি এর তৃতীয় পর্ব। রেশমা ক্যান্টিনে চা খেতে ঢুকেছে। এফডিসির ক্যান্টিনে এই সময় জায়গা পাওয়া মুশকিল। আজ ফাঁকা। শুধু যে ক্যান্টিন ফাঁকা তাই না, পুরো এফডিসি ফাঁকা। সবার শুটিং প্যাক আপ হয়ে গেছে। ফাইটার গ্রুপের একটা ছেলে মারা গেছে, শুটিং এই কারণে বন্ধ। ক্যান্টিনের ম্যানেজার বিরস মুখে বসে আছে। এক কোনায় দিলদার খাঁ বৃদ্ধা একজন এক্সট্রার সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে, নানি নানি করে ডাকছে। নানির সঙ্গে ঝলমলে পোশাক পরা এক কিশোরী, চোখ বড় বড় করে সে গল্প শুনছে। দিলদারের দৃষ্টি কিশোরীর দিকে। রেশমাকে দেখে দিলদার খাঁ আনন্দিত গলায় বলল, এই যে ম্যাডামকে পাওয়া গেছে, আসো আসো। কিশোরী মেয়েটি প্রবল বিস্ময়ে তাকে দেখছে। সত্যি সত্যি রেশমাকে বোধহয় নায়িকা ভেবেছে। রেশমা এগিয়ে গেল। দিলদার খাঁ দরাজ গলায় বলল, ম্যাডামকে চা দাও, সিঙ্গারা দাও। তারপর ম্যাডাম, খবর কি? কোনো খবর নাই। শুটিং নাকি আবার শুরু হয়েছে? খবর নাই বলছেন কেন? এইটাই তো বড় খবর। দিলদার ব্যস্ত হয়ে মানিব্যাগ বের করল, রংচঙে একটা কার্ড বের করে বলল, নাও, যত্ন করে রাখো। এটা কি? ভিজিটিং কার্ড, ছাপিয়ে ফেললাম। অ্যাড্রেস, টেলিফোন নাম্বার সব লেখা আছে। ভালো করেছেন। ভালো মন্দ জানি না, যে ব্যবসায় যে চাল। এখনকার চাল হচ্ছে দুটা কথা বলার পরেই হাতে ভিজিটিং কার্ড গুজে দেয়া। কিছুদিন পর দেখব লোকজনের দেখা হবে, কিন্তু কথাবার্তা হবে না। দুজন দুজনের হাতে ভিজিটিং কার্ড দিয়ে যে যার পথে চলে যাবে। হা 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 হা। বৃদ্ধার চা খাওয়া শেষ হয়ে গেছে। সে বলল, দিলদার ভাই উঠি। দিলদার বলল, আরে না, এখনই কি উঠবে? কথাই তো হয়নি। এই মেয়েকে, তোমার নাতনি? হুম। চেহারা ছবি তো ভালো, অভিনয় করবে? নাম কি? জমিলা। আগ্রহ থাকলে কোনো এক জায়গায় ঢুকিয়ে দেব, অসুবিধা নাই। মেয়েরা অবশ্য ঠোঁট মোটা, সেটা কোনো ব্যাপার না। কপালে থাকলে নায়িকা হওয়া কিছু না। রেশমা লক্ষ্য করল জমিলার চোখ চকচক করছে। রেশমার মনটা খারাপ হয়ে গেল। দিলদার রেশমার দিকে ঝুঁকে এসে বলল, তোমাদের ছবির সমস্যাটা মিটমাট কিভাবে হলো? জানি না। সবাই জানে, তুমি কিছু জানো না? এটা কেমন কথা? সত্যি জানো না? না। তাহলে শোনো আমার কাছে, সে এক ইতিহাস। ইতিহাস শোনা হলো না। রেশমাদের একজন প্রোডাকশন বয় ক্যান্টিনে ঢুকেছে। সে রেশমাকে দেখে রাগী গলায় বলল, ওস্তাদ তোমারে খুঁজে। রেশমা চা রেখেই উঠতে যাচ্ছিল। দিলদার বলল, চা শেষ করে তারপর যাও। যত বড় ওস্তাদি হোক, খাওয়া ফেলে ছুটে যেতে হবে না। তাছাড়া শুটিং তো আজ হচ্ছে না, পুরো এফডিসি প্যাক আপ। চা আগুন গরম, দ্রুত খাওয়া যাচ্ছে না। দিলদার বলল, ম্যাডাম আস্তে আস্তে খান, জিভ পুড়ে কয়লা হয়ে যাবে। হাঁ করলে দেখা যাবে কুচকুচে কালো জিভ। জমিলা মেয়েটি এই রসিকতায় হাসছে। মেয়েটা সুন্দর। সত্যিকার রূপবতী বেদের লক্ষণ হল হাসলেও এদের সুন্দর দেখা যায়। বেশিরভাগ রূপবতী বে হাসলে কুৎসিত দেখা যায়। এই মেয়েটার তা হচ্ছে না। সে যতই হাসছে ততই সুন্দর হচ্ছে। রেশমা চায়ের টাকা দিতে গেল। দিলদার হুঙ্কার দিয়ে উঠল, খবরদার ম্যাডাম, তুমি দিলদারের গেস্ট। ভিজিটিং কার্ডটা যত্ন করে রেখে দিও, কখন দরকার হয় কে জানে। রাত 9টার পর টেলিফোন করলে পাবে। অনেক সময় টেলিফোন লাইন নষ্ট থাকে, তখন সরাসরি চলে আসবে। অ্যাড্রেস লেখা আছে। 9 নম্বর শুটিং ফ্লোরে লোকজন নেই। 1 ঘন্টা আগে প্যাক আপ হয়েছে। এতক্ষণ লোক থাকার কথা না। লাইট সরানো হয়নি। সেকেন্ড শিফটে কাজ হবে, কাজেই যেটা যেখানে আছে সেখানেই থাকবে। আজমল তরফদার এখন বাড়ি যাবেন না। শর্ট ডিভিশনের কিছু কাজ বাকি আছে, কাজ শেষ করবেন। ট্রলি শট যে কটা ছিল সব বদলাতে হচ্ছে। ফ্লোর উঁচু নিচু হয়েছে, ট্রলি স্মুথলি মুভ করছে না, ক্যামেরা কাঁপছে। আজমল তরফদার চোখ বন্ধ করে চেয়ারে বসে আছেন। তার মাথা ধরেছে। একজন ফ্লোর বয় তার মাথা টিপে দিচ্ছে। তার ঠিক দুহাত পেছনে ফ্লোর ফ্যান বসানো হয়েছে। ফ্যান থেকে বাতাস যত না হচ্ছে, শব্দ হচ্ছে তার চেয়েও বেশি। রেশমা আজমল তরফদারের সামনে দাঁড়াল, ভয়ে ভয়ে বলল, আজমল ভাই, আমাকে খবর দিয়েছেন? আজমল তরফদার চোখ মেললেন। চোখ টকটকে লাল। এটা কোনো অসুখ না, বা রাত্রি জাগরণের ফলও না। সবসময় তার চোখ এরকম। প্রথমবার দেখলে মনে হয় কিছুক্ষণ আগেই আলতা দিয়ে চোখ ধোয়া হয়েছে। আজমল তরফদার চেয়ারে সোজা হয়ে বসলেন। যে ফ্লোর বয় মাথা বিলি দিয়ে দিচ্ছিল তাকে বললেন,
ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত আমার জন্য আনো। চিনি শরবত না, লবণের শরবত। রেশমা দাঁড়িয়ে আছে। এই মানুষটাকে তার ভয় ভয় লাগে। তবে মানুষটা ভালো। মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টির কোনো বদনাম এই মানুষটার নেই। রেশমা তোমার নাম? জি। দাঁড়িয়ে আছো কেন? বসো। বসার জন্য চেয়ার বা টুল কিছুই নেই। বসতে হলে মেঝেতে বসতে হয়। রেশমা মেঝেতে বসে পড়বে কিনা বুঝতে পারছে না। আজমল তরফদার হুঙ্কার দিলেন, এই কেউ নেই? এখানে চেয়ার দিয়ে যা। ফ্লোর বয় চেয়ার নিয়ে ছুটে এলো। রেশমার অস্বস্তি লাগছে। এক্সট্রা মেয়ের জন্য কোনো পরিচালক হুঙ্কার দিয়ে চেয়ার আনায় না। রহস্যটা কি? বসো। চা খাবে? জি না। তাহলে ঠান্ডা কিছু খাও। জি না। বারবার না বলবে না। বারবার না শুনতে ভালো লাগে না। ফ্লোরে কি আছে? ঠান্ডা কোক আনো। গ্লাস ভর্তি কোক হাতে রেশমা জড়সড় হয়ে বসে আছে। তার মাথা ঘুরছে। সে কিছুই বুঝতে পারছে না। আজমল তরফদার আবার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করেছেন। ফ্লোর বয় তার মাথায় চুল টেনে দিচ্ছে। রেশমা। জি। তুমি মোবারক সাহেবকে চেনো? জি না। আজমল তরফদার চোখ মেললেন। টকটকে লাল চোখ, দেখলেই ভয় লাগে। তিনি ভুরু কুঁচকে বললেন, মোবারক সাহেবকে চেনো না? জি না। জাহাজের ব্যবসা করেন যিনি, সেই মোবারক? টেক্সটাইল মিল আছে, মোবারক টেক্সটাইলস। কোটিপতির উপরে যদি কিছু থাকে সেই পতি। জি না, আমি চিনি না। কোনোদিন তার সঙ্গে দেখা হয়নি? জি না। ও আচ্ছা, ঠিক আছে, এটা জানার জন্যে। আমি চলে যাব আজমল ভাই? আচ্ছা যাও। শোনো শোনো, তোমার পেমেন্ট হয়েছে? জি না, মিজান ভাই বলেছেন কোনো কাজ হয় নাই, সেই জন্য পেমেন্ট হবে না। তোমার পেমেন্ট হবে। অফিস থেকে পেমেন্ট নিয়ে যাও, আমি ম্যানেজারকে টেলিফোন করে দেব। আচ্ছা, এখনই করছি। আজমল তরফদার কোটের পকেট থেকে সেলুলার টেলিফোন বের করলেন। রেশমার বিস্ময়ের সীমা রইল না। ব্যাপারটা কি? আজ ম্যানেজার মুন্সি রেশমাকে দেখামাত্র ভাউচার বই বের করল। রেশমা সই করতে গিয়ে দেখে ৫০০ টাকা লেখা। তার পেমেন্ট দিন হিসেবে। একদিনে তার প্রাপ্য হয় ২৫০। দেয়া হচ্ছে ৫০০। মুন্সি টাকা বের করতে করতে বলল, চা খাবেন? এও এক বিস্ময়কর ব্যাপার। বাণী কথাচিত্রের ম্যানেজার মুন্সি তাকে আপনি করে বলছে, চা খাবো না, আমার কাজ আছে, যাই। জি আচ্ছা। তার কোনো কাজ নেই। শুটিং প্যাক আপ হওয়ায় সারাটা দিন তার হাতে। সেকেন্ড শিফট কাগজে কলমে বিকেল ৪টা থেকে শুরু হলেও ফ্লোর ম্যানেজার বলে দিয়েছে কাজ শুরু হবে মাগরিবের নামাজের পর। এই দীর্ঘ সময় এফডিসিতে বসে থাকার কোনো অর্থ হয় না। মবিন ভাইয়ের মেসে হুট করে চলে যাবে নাকি? অনেকদিন যাওয়া হয় না। এই সময় তাকে মেসেই পাওয়ার কথা। সকাল, বিকাল, সন্ধ্যা আর রাত, এই সময়গুলোতে মবিন ভাই ব্যস্ত থাকেন, প্রাইভেট পড়ান। বিকেলের আগ পর্যন্ত সময়টা অবসর। মবিন ভাইয়ের জন্য একজোড়া স্যান্ডেলও কেনা দরকার। তার স্যান্ডেলের যে অবস্থা, বাড়তি কিছু টাকা পাওয়া গেছে যখন। স্যান্ডেল কেনার ব্যাপারটাই সে মনস্থির করতে পারছে না। তার টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে। ৪ মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছিল। ওই দিনে ২,০০০ টাকা বাড়ি ভাড়ায় চলে গেছে। তারপরেও খালি হাতে মবিন ভাইয়ের কাছে যাওয়া যায় না। কম দামি স্যান্ডেলও ছিল। সে ঝোঁকের মাথায় ৩২৫ টাকা দিয়ে একজোড়া স্যান্ডেল কিনে ফেলল। মাপে হবে। এর আগের স্যান্ডেল জোড়াও তার কিনে দেয়া। সে মাপ জানে। বাস প্রায় ফাঁকা। সে জানলার পাশে বসেছে। বাস দ্রুত চলছে। তার কেমন যেন শান্তি শান্তি লাগছে। অথচ শান্তি লাগার কোনো কিছু নেই। সে বুঝতে পারছে তার সামনে অনেক অশান্তি। মোবারক সাহেব হঠাৎ উদয় হয়েছেন কেন? সে ধরেই নিয়েছে তার জীবনের কিছু আলাদা অংশ আছে। মূল জীবনের সঙ্গে সেই জীবনের কোনো মিল নেই। মূল জীবনের সঙ্গে তা যুক্তও নয়। এই জীবন তার নয়, অন্য একটা মেয়ের জীবন, যার নাম টেপি। সে টেপি নয়, সে রেশমাও নয়, সে মিতু। মোবারক নামের লোকটিকে টেপি হয়তো চেনে, সে চেনে না। যাদবপুর চৌরাস্তায় রেশমা বাস থেকে নামল। নেমেই সে মিতু হয়ে গেল। এক প্যাকেট ভালো সিগারেট কিনতে হবে। মানুষটার ভালো সিগারেটের এত শখ, টাকার অভাবে খেতে পারে না। পৃথিবীটা যদি এরকম হতো, দোকান ভর্তি জিনিস থরে থরে সাজানো, যার যা প্রয়োজন উঠিয়ে নিয়ে যাবে, কাউকে কোনো টাকা দিতে হবে না। সিগারেট কেনার পর মিতুর মনে হল একটা কি যেন বাকি আছে। এর আগেরবার মবিন ভাইয়ের কাছে যখন এসেছিল তখন ঠিক করে রেখেছিল
পরের বার আসার সময় অবশ্যই কিনে আনবে। এখন মনে পড়ছে না। দর্জির দোকানের ওপরে একটা ঘর নিয়ে মবিন থাকে। ১০০ টাকা ভাড়া। ঘরে প্লাস্টার হয়নি, জানলা লাগানো হয়নি। জানলার খোলা অংশ ক্যারোগেটের টিন দিয়ে বন্ধ। মবিনের ঘরে ওঠা সিঁড়ি অসম্ভব সরু, রেলিং নেই, সাবধানে উঠতে হয়। বর্ষাকাল বলে সিঁড়ি ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। মিতু খুব সাবধানে উঠছে। তার হঠাৎ মনে হল, এখন যদি দেখে মবিন ভাই নেই তখন কেমন লাগবে। মবিন ঘরেই ছিল। সে দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল। মিতু বলল, দরজা ছাড়ো। দরজা ধরে থাকলে ভেতরে ঢুকব কিভাবে? মবিন বলল, হাত ধরে তোমাকে ভেতরে নিয়ে যাই। সেটা আবার কি? খুব সম্মানিত যারা তাদের হাত ধরে ঘরে ঢোকাতে হয়। আমি কি খুব সম্মানিত? অবশ্যই। তাহলে হাত ধরে নিয়ে যাও। মবিন দরজা ছেড়ে সরে দাঁড়াল। হাত ধরল না। ধরবে না মিতু জানত। অশোভন কিছু কখনোই সে করবে না। মবিন বলল, পা তুলে আরাম করে বিছানায় বসো। তুমি কি দুপুরে খেয়ে এসেছ? না। তাহলে দুপুরে আমার সঙ্গে খাবে। হোটেলের কুৎসিত খাবার, রবারের গোস্ত আর টকে যাওয়া ডাল। মবিন হাসি মুখে বলল, ভালো খাবার, টিফিন ক্যারিয়ারে করে আসবে। কোত্থেকে আসবে? এক কন্ট্রাক্টর সাহেবের বাসা থেকে। ওনার বড় মেয়ে এসএসসি দেবে। তাকে এখন ইংরেজি শেখাচ্ছি। বিনিময়ে মাসে ৭০০ টাকা পাচ্ছি, প্লাস দুবেলা খাবার। রাতের খাবার ওই বাসাতেই খাই। দুপুরেরটা তারা টিফিন ক্যারিয়ারে করে পাঠিয়ে দেয়। তোমাকে এতে খুব আনন্দিত মনে হচ্ছে? হ্যাঁ, আনন্দিত। মহিলার রান্না অসম্ভব ভালো। যা রাঁধে তাই অমৃতের মতো লাগে। ওই দিন আলু ভর্তা বানিয়ে পাঠিয়েছে। আলু ভর্তার সঙ্গে সর্ষে বেটে দিয়েছে, আর দিয়েছে ধনেপাতা। এতগুলা ভাত খেয়ে ফেলেছি শুধু আলু ভর্তা দিয়ে। আচ্ছা, তুমি এরকম শক্ত হয়ে বসেছ কেন? আরাম করে বসো না। আরাম করেই তো বসেছি। আরও আরাম করে বসো। দেয়ালে হেলান দিয়ে বসো। মিতু দেয়ালে হেলান দিয়ে বসল। মবিন বলল, তোমার খবর কি বলো? মিতু হাসি মুখে বলল, বলার মতো কোনো খবর নেই। তোমার খবর কি? আমার দুটা খবর আছে, একটা ভালো একটা খারাপ। কোনটা আগে শুনতে চাও? ভালোটাই আগে শুনি। আমার ঘরের জানলা লাগানো হচ্ছে। এখন বিছানায় শুয়ে শুয়ে আমি আকাশ দেখতে পারবো। খারাপ খবরটা কি? খারাপ খবর হলো জানলা ফিট করায় ঘরের ভাড়া বেড়ে যাচ্ছে। কত বাড়ছে বলতে পারছি না, তবে বাড়ছে। মুবিন হাসছে। মিতু মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এভাবে দীর্ঘ সময় কারো দিকে তাকিয়ে থাকতে নেই। এতে যার দিকে তাকিয়ে থাকা হয় তার অমঙ্গল হয়, নজর লেগে যায়। মিতু চোখের দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, আমি তোমার জন্য উপহার এনেছি। বলো তো কি? চিরুনি। কি করে বুঝলে? শেষবার যখন এসেছিলে তখন আমার চিরুনি দেখে বলে গেছ আমাকে একটা চিরুনি উপহার দেবে। এই আশায় আমি চিরুনি কিনিনি। আঙুল দিয়ে চুল আঁচড়াই। সত্যি আঙুল দিয়ে চুল আঁচড়াও? হুম। আমি কিন্তু চিরুনি আনিনি, ভুলে গেছি। আমার মনে হচ্ছিল কি একটা জিনিস যেন ভুলে গেছি। তোমার জন্য একজোড়া স্যান্ডেল এনেছি। সিগারেট? সিগারেট আনোনি? হুম। দেখি দাও। মিতু সিগারেটের প্যাকেট বের করে দিল। মুবিন প্যাকেট হাতে নিতে নিতে বলল, আমাদের বিয়ের পরেও কি তুমি আমাকে উপহার দেবে? আমি যতদিন বেঁচে থাকব দেব। কিসের শপথ? সূর্য এবং চন্দ্রের শপথ। সূর্য এবং চন্দ্রের নামে তো মানুষ চিরকাল শপথ নিচ্ছে। তুমি নতুন কিছুর নাম নাও। কার নামে শপথ নিতে হবে তুমি বলে দাও। শপথ হওয়া উচিত তোমার সবচেয়ে প্রিয় জিনিসের নামে। তোমার সবচেয়ে প্রিয় কি? তুমি আমার সবচেয়ে প্রিয়। ভালো করে ভেবেচিন্তে বলো। আমি রাতের পর রাত, দিনের পর দিন ভেবেছি। কাজেই আমি এখন শপথ করছি মবিনুর রহমানের নামে আমি যতদিন বেঁচে থাকব। শপথ বাক্য শেষ করার আগেই দরজা ঠেলে টিফিন ক্যারিয়ার হাতে ৯-১০ বছর বয়সে একটা ছেলে ঢুকল। মবিন ছেলে মানুষের মতো চেঁচিয়ে উঠল, খাওয়া চলে এসেছে, খাওয়া। ছেলেটা বিস্মিত চোখে তাকাচ্ছে। মবিন বলল, এই ছেলের নাম বুড্ডা। নাম সুন্দর না? মিতু কিছু বলল না। মবিন কথা বলার জন্যই কথা বলছে। আনন্দিত মানুষ অকারণে কথা বলে, অকারণে অজস্র প্রশ্ন করে। সেসব প্রশ্নের জবাব তারা আশা করে না। মিতুর খারাপ লাগছে সে শপথের অংশটা শেষ করতে পারেনি। শপথটা শেষ করতে পারলে তার নিজের ভালো লাগত। বুড্ডা নামের ছেলেটা কোমরে হাত দিয়ে কেমন অভিভাবক অভিভাবক চোখে তাকাচ্ছে। দেখেই মনে হচ্ছে বাসায় গিয়ে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলবে। মিতু বলল, তোমার বুড্ডা কি এইভাবে দাঁড়িয়ে থাকবে? মুবিন বলল, হ্যাঁ, খাওয়া শেষ হলে টিফিন ক্যারিয়ার নিয়ে চলে যাবে। ওকে চলে যেতে বলো, ওর সামনে বসে আমি খাবো না। বুড্ডা,
তুমি চলে যাও, আমি সন্ধ্যাবেলা টিফিন ক্যারিয়ার নিয়ে যাব। আইজ আপনারে যাইতে নিষেধ করছে, আইজ আফার শরীর খারাপ। আচ্ছা, যাব না, তুমি পরে এসে টিফিন ক্যারিয়ার নিয়ে যাবে। ছেলেটা নিতান্ত অনিচ্ছায় চলে যাচ্ছে। মিতু বলল, রাতে তোমাকে যেতে নিষেধ করল, রাতে তুমি খাবে কোথায়? ওরা খাবার পাঠিয়ে দেবে। মিতু দেখল মুবিন খুব আগ্রহ নিয়ে খবরের কাগজ বিছাচ্ছে, টিফিন ক্যারিয়ারের বাটি সাজাচ্ছে। ঘরে একটাই প্লেট, সেটা মিতুকে দেয়া হলো। মুবিন বাটিতে খাবে। আয়োজন অনেক, বেগুন ভাজা, মাছ ভাজা, ঝাল ঝাল করে রান্না করা গরুর গোশত, 2 রকমের ডাল। মুবিন খুশি খুশি গলায় বলল, এদের ডাল রান্না অসাধারণ হয়। তোমাকে একদিন ওই মহিলার কাছে নিয়ে যাব, ডাল রান্না শিখে আসবে। রেসিপি কাগজে কলমে লিখে আনলে কিছু হয় না, এসব শিখতে হয় হাতে কলমে। যাবে একদিন আমার সাথে? যাব। ডালটা একটু চেখে দেখো, অসাধারণ কিনা বলো। অসাধারণ। ডাল রান্নার উপর এই মহিলাকে অনায়াসে একটা পিএইচডি ডিগ্রি দিয়ে দেওয়া যায়। এই টিউশনিটা পেয়ে তুমি মনে হয় সুখেই আছো। খাওয়া দাওয়ার দিক দিয়ে আরামে আছি, তবে ছাত্রী পড়িয়ে কোনো আরাম পাই না। কেন? যতক্ষণ পড়াই ততক্ষণ ছাত্রীর মা কাছেই একটা চেয়ারে কঠিন কঠিন চোখ করে বসে থাকেন, মেয়েকে পাহারা দেন। যেদিন তিনি থাকেন না, সেদিন অন্য কেউ থাকে। নিজেকে খুব ছোট লাগে। মিতু হালকা গলায় বলল, তারা জানে না তোমার চরিত্র সাধু সন্ন্যাসীর মতো, জানলে মেয়ের জন্যে পাহারার ব্যবস্থা করত না। আমার চরিত্র সাধু সন্ন্যাসীর মতো? কি যে তুমি বলো! সাধু সন্ন্যাসীদের বেশিরভাগই চরিত্রহীন। তুমি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়নি, পড়লে বুঝতে ওদের ঋষিরা কি চিজ। হা হা হা। খাওয়ার সময় এরকম শব্দ করে হাসবে না, বিষম লাগবে। ভাতে কি কম পড়বে? না, কম পড়বে না। দেখেছ এরা কেমন চাল খায়? এই চালের নাম হচ্ছে কাটারি ভোগ। বিয়ের পর আমরা যখন সংসার পাতব, তখন এই কাটারি ভোগ চালই খাব। 2 জন মানুষ, চাল তো বেশি লাগবে না, কি বলো? মিতু জবাব দিল না। মুবিন বলল, মাসে 15 কেজি চালের বেশি তো আমাদের লাগবে না। কাটারি ভোগের কেজি কত করে তুমি জানো? জানি না। আচ্ছা, খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো গল্প করলে কেমন হয়? খুব ভালো হয়। বেশ, তাহলে অন্য গল্প বলো। অন্য গল্প তুমি বলো, আমি শুনি। আমার তো সব ছবির লাইনের গল্প, এসব গল্প শুনতে তোমার ভালো লাগবে না। খুব ভালো লাগবে, তুমি যা বলো তাই শুনতে ভালো লাগে। কারণ কি জানো? না। তোমার গলার স্বর অদ্ভুত সুন্দর, মনে হয় বাজনা বাজছে। কি বাজনা? ঢোল? জল তরঙ্গ? সেটা আবার কি বাজনা? চীনামাটির বাটিতে পানি ভর্তি করে কাঠি দিয়ে বাজায়। অনেকগুলো বাটি নেওয়া হয়, বাটিতে পানির পরিমাণ বাড়িয়ে কমিয়ে শব্দের ফ্রিকোয়েন্সি ঠিক করা হয়। মন্ত্র সপ্তক থেকে। উফ, বকবক বন্ধ করো তো। মুবিন হেসে ফেলল। মিতু বলল, তোমার একটাই সমস্যা, কোনো কথা শুরু করলে সেটাকে জ্ঞানের কথায় নিয়ে ফেলবে। জ্ঞানের কথা কি আমার মতো সাধারণ মানুষের ভালো লাগে? হাত কোথায় ধোবো? তোমার বাথরুম কোথায়? বাথরুম নিচে, অনেক দূরে। তুমি বাটির মধ্যে হাত ধো। পান খাবে? মিষ্টি পান নিয়ে আসি? কিছু আনতে হবে না, তুমি চুপ করে বসো আর ক্রমাগত কথা বলে যাও। জ্ঞানের কথা? না, মজার মজার কথা। আমার কোন কথাগুলো তোমার মজা লাগে তাও তো জানি না, বরং তুমি তোমার বিখ্যাত জলতরঙ্গ কণ্ঠে গল্প বলো, আমি শুনি। ফিল্ম লাইনের গল্প? ফিল্ম লাইনের গল্প তো সবচেয়ে ইন্টারেস্টিং হওয়ার কথা। ফিল্ম লাইনের ভয়ঙ্কর সব গল্প আছে, শুনলে তোমার মন টন খারাপ হয়ে যাবে। যেমন ধরো, একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে, টেপি তার নাম। আমার মতোই ছোটোখাটো পাঠ করে। তারা 3 বোন। ফিল্ম লাইনের মেয়ের নাম টেপি? অদ্ভুত তো। এই লাইনের নামের খুব বাহার থাকার কথা, নীলাঞ্জনা চৌধুরী টাইপ। ও তো নায়িকা না যে নামের বাহার থাকবে, ও হচ্ছে অতি নগণ্য এক্সট্রা মেয়ে। পোস্টারে এদের নাম যায় না, পর্দায় টাইটেলেও নাম যায় না। কাজে এদের নাম টেপি হোক বা নীলাঞ্জনা চৌধুরী হোক, কিছুই যায় আসে না। তারপর বলো। কি বলবো? টেপি সম্পর্কে কি বলতে চাচ্ছিলে বলো। ও আচ্ছা, ওরা 3 বোন, হ্যাপি, টেপি, পেপি। টেপি মেজো, ফিল্মে কাজ করে সে তার সংসার চালায়। মাঝে মাঝে তাকে অন্য কিছু করতে হয়। অন্য কিছুটা কি তুমি বুঝতে পারছো? মনে হয় পারছি। যাক, তোমার বুদ্ধি তাহলে আমার চেয়ে বেশি। আমাকে প্রথম যখন টেপি বলল মাঝে মাঝে আমি অন্য কিছু করি, তখন আমি বুঝতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম, অন্য কিছু কি করো? সে তখন 2 হাতে মুখ ঢেকে এমন কান্না শুরু করল। মেয়েটির সঙ্গে তোমার কি খুব ভাব? খুব ভাব না, মোটামুটি ভাব। ফিল্ম লাইনে কারোর সঙ্গে খুব ভাব হয় না। আজ হুট করে তোমার এখানে আসার কারণ কি জানো? কারণ হলো টেপি। বুঝলাম না, বুঝিয়ে বলল।
আজ মর্নিং শিফটের শুটিং হঠাৎ করে প্যাক আপ হয়ে গেল। টেপি বলল, আপা চলো ক্যান্টিনে চা খাই। তোমাকে আপা ডাকে? বয়সে তোমার ছোট। সমানই হবে, তবু কেন জানি আপা ডাকে। যাই হোক, ওর সঙ্গে চা খেতে গিয়েছি, সেখানে হঠাৎ সে এমন কান্না শুরু করল। কেন? জানি না কেন, আমি জিজ্ঞেস করিনি। আমার এত মন খারাপ হলো, ভাবলাম তোমার কাছে এলে হয়তো মন ভালো হবে। মন ভালো হয়েছে? প্রথমে হয়েছিল, এখন আবার মন খারাপ লাগছে। কেন? মেয়েটার কথা মনে পড়ে গেল, এই জন্যে। আমি একবার ওকে তোমার কাছে নিয়ে আসব। আমার কাছে কেন? কোনো কারণ নেই, এমনি আনব। তোমার টিফিন ক্যারিয়ার, বাটি এসব ধুয়ে দিচ্ছি। পানি কোথায় বলো তো? নিচে যেতে হবে? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি চুপ করে এখানে বসে থাকো। আমি পা তুলে চুপচাপ বসে থাকব, আর তুমি পুরুষ মানুষ হয়ে থালা বাসন ধুবে, ভাবতেও ঘেন্না লাগছে। ঘেন্না লাগার কিছু নেই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। থালা বাসন ধোয়া এমন কিছু মহান সৃষ্টি না। বিশ্বে যা কিছু সাধারণ সৃষ্টি চিরকল্যাণকর, 3/4 তার করিয়াছে নারী, 1/4 তার নর। মুবিন হো হো করে হাসছে, তার সারা শরীরে আনন্দ ঝলমল করছে। মিতুর চোখ ভিজে উঠছে। কেন ভিজে উঠছে সে নিজেও জানে না। মুবিনকে এই চোখের পানি দেখতে দেয়া যাবে না, তাকে মুখ ঘুরিয়ে বসতে হবে। এই ঘরের কোনো জানালা নেই। জানালা থাকলে জানলার পাশে গিয়ে দাঁড়ানো যেত। ভেজা চোখ নিয়ে আকাশ দেখতে ভালো লাগে। অফিসে মোবারক সাহেবের 2টা খাস কামরা, একটা হলঘরের মতো বিশাল। ওয়াল টু ওয়াল ধপধপে সাদা কার্পেটে মোড়া। এক কোনায় 10 ফুট বা 6 ফুটের মেহগুনি কাঠের কালো একটা টেবিল। টেবিলের ওপাশে মোবারক সাহেবের নিচু রোলিং চেয়ার। দেয়ালে বেশ কিছু পেইন্টিং। পেইন্টিংয়ের ফ্রেমগুলোও কালো মেহগুনি কাঠের। ইন্টারন্যাশনাল ডিজাইনার মেঝে সাদা কার্পেটের সঙ্গে কালো ফার্নিচারের একটা কম্বিনেশন করেছেন। তিনি এর নাম দিয়েছেন কম্পোজিশন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ঘরে যে চায়ের কাপে চা দেয়া হয় তার রং পর্যন্ত কালো, পিরিচগুলো সাদা। এই খাসকামরা মোবারক সাহেব সচরাচর ব্যবহার করেন না। তিনি ব্যবহার করেন বাড়ির চিলে কোঠার খাসকামরা। তুলনামূলকভাবে ঘরটা ছোট, তবে কোনো আসবাব নেই বলে ছোট ঘরও অনেক বড় মনে হয়। বসার জন্য ঘরে ছোট ছোট কার্পেট পাতা আছে। ইটালিয়ান পার্লার মার্কেলের মেঝেতে হালকা নীল রঙের কার্পেট। ঘরে কোনো টেবিল নেই, শুধু মোবারক সাহেবের সামনে মারোয়ারি দোকানের ক্যাশবাক্সের মতো ছোট্ট একটা মার্কেলের টেবিল। বড় বড় কাচের জানলায় পর্দা নেই বলেই ছাদের গোলাপ বাগান চোখে পড়ে। সেই বাগান দর্শনীয়। আজমল তরফদার জুতা পায়ে মোবারক সাহেবের এই ঘরে ঢুকে দারুণ অপ্রস্তুত হয়ে গেলেন। মোবারক সাহেব হাসি মুখে বললেন, এত অপ্রস্তুত হবার কিছু নেই। জুতা পায়ে অনেকেই ঢুকে পড়ে। আমি নিজেও কতবার ঢুকেছি। মেঝেতে ময়লা লেগে গেল। লাগুক না, মেঝের ময়লা পরিষ্কার করা যায়। আসুন, বসুন আমার সামনে। মেঝেতে বসে অভ্যাস আছে তো। চেয়ার টেবিল আসার পর থেকে বাঙালি মেঝেতে বসা ভুলে গেছে। আজমল তরফদার এসে বসলেন। তিনি বসে আরাম পাচ্ছেন না। জিন্সের প্যান্টে আঁটসাঁট লাগছে। মোবারক সাহেব বললেন, কি খাবেন বলুন? 1 কাপ চা খেতে পারি। দুপুরে লাঞ্চের আগে চা খেয়ে খিদে নষ্ট করবেন কেন? শরবত খান। তেঁতুলের একটা শরবত আছে, আমার খুব প্রিয়। আপনার পছন্দ হলে রেসিপি দিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। এখন ছবির বিষয়ে বলুন। কি বলবো স্যার? আপনাকে নিশ্চয়ই বলা হয়েছে আমি একটা ছবি বানাতে চাই। জি, লোকমান সাহেব আমাকে বলেছেন। সেই প্রসঙ্গে বলুন। আজমল তরফদার কি বলবেন ভেবে পেলেন না। তার প্রচণ্ড সিগারেটের তৃষ্ণা হচ্ছে, কিন্তু এই ঘরের যে অবস্থা তাতে মনে হয় না এখানে সিগারেট খাওয়া যাবে। ভদ্রলোক শরবতের কথা বলেছেন, অথচ কাউকে শরবত দিতে বলেননি। ভুলে গেছেন বোধহয়। ঠান্ডা এক গ্লাস শরবত পেলে ভালোই হতো। ছবির কোন ব্যাপার জানতে চান? সবই জানতে চাই। কি পরিমাণ টাকা লাগবে তা দিয়ে শুরু করি? করুন। ছবির জগতে আপার লিমিট বলে কিছু নেই। কেউ ইচ্ছা করলে একটা ছবি বানাতে 5 কোটি টাকাও খরচ করতে পারে। আপার লিমিট না থাকলেও লোয়ার লিমিট নিশ্চয়ই আছে। জি, তা আছে। জিনিসপত্রের দাম, আর্টিস্টের পেমেন্ট যে হারে বেড়েছে, তাতে স্যার একটা ছবির পিছনে প্রায় 1 কোটি টাকা লগ্নি করতে হয়। 1 কোটি টাকায় ছবি হয়ে যাবে?
জি হবে, একটু টাইট বাজেটে করতে হবে, হাত পা খেলিয়ে করা যাবে না। হাত পা খেলিয়ে করতে কত লাগবে? তার সঙ্গে আরও 50 লাখ যোগ দিন। বেশ, আমি 1,50,00,000 টাকা খরচ করব। আজমল তরফদার কিছুটা হকচকিয়ে গেলেন। কিছু কিছু মানুষের হাতে টাকা আছে তা তিনি জানেন, সেই টাকা কোন পর্যায়ে আছে তা জানেন না। কালো টাকাকে সাদা করার জন্য অনেকে ছবি করে। এই ভদ্রলোকের কালো টাকার পরিমাণ কত? ধনবান ব্যক্তিদের গা থেকে একটা আলগা চাকচিক্য ঝিলিক দেয়। ইনার তা নেই। সাদামাটা চেহারা, মুখের চামড়ায় ভাঁজ, পায়জামা পাঞ্জাবি পরে থাকায় স্কুল টিচার বলে মনে হচ্ছে। স্যার, আপনি কি ধরনের ছবি করতে চান? কমার্শিয়াল ছবি না আর্ট ছবি? পার্থক্য কি বুঝিয়ে বলুন। মানিকদার ছবি হলো আর্ট ছবি। মানিকদাটা কি? সত্যজিৎ রায়। টালিগঞ্জে একটা ছবি করতে গিয়েছিলাম, তখন ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। আমাকে খুব স্নেহ করতেন। ও আচ্ছা, পথের পাঁচালী টাইপ ছবি হলে নাম হবে, তবে হলে ছবি চলবে না। ইন্টারভেলের আগেই দর্শক বের হয়ে চলে আসবে। লগ্নি করা টাকা উঠে আসবে না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া যাবে, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ছবি যাবে, ছবির সঙ্গে সঙ্গে ছবির প্রযোজক হিসেবে আপনিও যাবেন। এই পর্যন্তই। আজমল তরফদারের কথার মাঝখানেই শরবত চলে এলো। বড় সাইজের গ্লাস, ঈষৎ সবুজাভ রঙের পানীয়, উপরে বরফের টুকরা ভাসছে। শরবত এসেছে একজনের জন্যে। মোবারক সাহেব বললেন, নিন, শরবত নিন। আপনি খাবেন না স্যার? জি না। আর্ট ছবি সম্পর্কে তো বললেন, এখন কমার্শিয়াল ছবি সম্পর্কে বলুন। বলার কিছু নেই স্যার। ধুমধারাক্কা টাইপ ছবি, নাচ গান যৌনতা যাত্রা ঢঙের ছবি, কিছু ভাড়ামি, কিছু চোখের পানি, 12 মিশালি খিচুড়ি। লোকজন খিচুড়ি খাচ্ছে? না খেলে এত ছবি বানানো হবে কেন? খিচুড়ি খাচ্ছে। যারা সিনেমা হলে যাচ্ছে তারা খিচুড়ি ছাড়া অন্য কিছুই খাবে না। ছবি বানানো হচ্ছে কাদের জন্যে? রিকশাওয়ালা, গ্রামের চাষি, কুলি, মজুর, এদের জন্যে। এদের বাড়িতে টিভি নেই, বিনোদনের কোনো ব্যবস্থা নেই। সারাদিন পরিশ্রম করে সিনেমা হলে এসে সিটি বাজিয়ে একটু আরাম পায়। ছবি বানিয়ে ব্যবসা করতে হলে এদের জন্য ছবি বানাতে হবে। এখন স্যার ঠিক করতে হবে আপনি কাদের জন্য ছবি বানাবেন। আমি ব্যবসায়ী মানুষ। 1.5 কোটি টাকা যখন আমি ইনভেস্ট করব, তখন আশা করব 3 কোটি টাকা প্রফিট। অবশ্যই করবেন। এখন আপনি বলুন, আমার এই ছবি পরিচালনা করতে আপনি কত টাকা নেবেন? আমার এখন পর্যন্ত কোনো ছবি নরম যায়নি। সব ছবি ব্যবসা করেছে। লাস্ট 3টা ছবির 3টাই সুপারহিট হয়েছে। আগে আমি 3 লাখ করে নিতাম, লাস্ট 2টা ছবিতে 7 লাখ নিয়েছি। আপনিও তাই দেবেন। শরবত খেতে কেমন লাগলো? আজমল তরফদার একটু হকচকিয়ে গেলেন। হঠাৎ শরবতের প্রসঙ্গ চলে এলো কেন বুঝতে পারলেন না। শরবত খুব ভালো লেগেছে, ঝাঁজ আছে। রেসিপিটা হচ্ছে 1 জগ পানিতে 1 ছটা তেঁতুল এবং 1 টেবিল চামচ সৈন্ধব লবণ, কুচি কুচি করে কাটা 2টা কাঁচামরিচ, ধনেপাতা, কয়েক দানা জিরা, 24 ঘন্টা না নেড়ে রেখে দিতে হবে। 24 ঘন্টা পর ছেঁকে আলাদা করতে হবে। তার সঙ্গে পরিমাণ মতো চিনি মিশিয়ে 8 প্যাক ভদকা দিতে হবে। এর মধ্যে ভদকা আছে? হ্যাঁ, সামান্য আছে, আধা প্যাকেরও কম। আপনি মদ্যপান করেন না? তেমন অভ্যাস নেই, মাঝে মাঝে হঠাৎ। ছবির আলাপটা স্যার শেষ করি, আমার আরও কিছু জরুরি কাজ আছে। মোবারক সাহেব শান্ত গলায় বললেন, ছবির আলাপ অবশ্যই শেষ করবেন, আমি একটু শুধু ইন্টারফেয়ার করব। আপনি যে বললেন 7 লাখ টাকা পারিশ্রমিক নেন, শেষ 2টা ছবিতে তাই নিয়েছেন তা তো ঠিক না। আমি খোঁজখবর নিয়েই কথা বলার জন্য আপনাকে ডেকেছি। এখন পর্যন্ত কোনো ছবিতেই আপনি 3 লাখ টাকার বেশি পারিশ্রমিক পাননি। শেষ ছবিতেই 4 লাখ টাকায় কন্ট্রাক্ট সাইন করেছেন, পেয়েছেন 2 লাখ। 2 লাখ এখনও পাননি। না পাওয়ার সম্ভাবনাই প্রবল। আমি একজন ব্যবসায়ী, 1.5 কোটি টাকার একটা প্রজেক্টে হাত দেব, ভালোমতো খোঁজখবর না করে এগুব, তা ভাবলেন কিভাবে? আপনি কি আরেক গ্লাস শরবত খাবেন? জি স্যার, খাবো। এখন বলুন, ছবি শেষ করতে আপনার কতদিন লাগবে? আজমল তরফদারের চিন্তাভাবনা একটু এলোমেলো হয়ে গেছে। স্কুল টিচারের মতো দেখতে এই লোক সহজ লোক না, কঠিন লোক। কঠিন লোকের হয়ে কাজ করার আনন্দ আছে, এরা স্বাধীনভাবে কাজ করতে দেয়।
আজমল তরফদার আরেকটা ব্যাপারে অস্বস্তি বোধ করছেন। দ্বিতীয়বার শরবতের কথা তাকে বলা হয়েছে, কিন্তু খবরটা ভেতরে দেওয়া হয়নি। তারপরেও আজমল তরফদারের ধারণা যথাসময়ে শরবতের গ্লাস চলে আসবে। যদি আসে তাহলে ধরে নিতে হবে মোবারক হোসেন নামের এই লোক শুধু কঠিন ব্যক্তি না, সূক্ষ্ম চালের ক্ষমতা আছে এমন এক ব্যক্তি। মোবারক সাহেব বললেন, আপনার বোধহয় সিগারেটের অভ্যাস আছে। অভ্যাস থাকলে খেতে পারেন, আমিও মাঝে মধ্যে খাই। তিনি তার সামনে ছোট্ট ডেস্ক টাইপ টেবিলের ড্রয়ার খুলে অ্যাস্ট্রে বের করে সামনে রাখলেন। আজমল তরফদার ভুরু কুঁচকে ফেললেন। কথাবার্তার ঠিক এই পর্যায়ে ড্রয়ার থেকে অ্যাস্ট্রে বের করা হবে, এটা কি আগেই ঠিক করা? মোবারক সাহেব একটু ঝুঁকে এসে বললেন, আমি আপনাকে দিয়ে ছবি বানাবো বলে ঠিক করে রেখেছি। আপনার রেমুনারেশন হিসেবে আমি 5 লাখ টাকা ভেবে রেখেছি। এই অ্যামাউন্টের টাকার একটা চেক তৈরি করা আছে। আপনি রাজি থাকলে আজই আপনাকে দিয়ে দেব। পুরোটা একসঙ্গে দিয়ে দিবেন? হ্যাঁ, এবং ছবি যদি সুপারহিট হয় তাহলে আপনাকে আরও 2 লাখ টাকা দেওয়া হবে। আপনি কি রাজি আছেন? রাজি আছি। কতদিনে ছবি তৈরি করে দিবেন? আমি 6 মাসে ছবির সেন্সর প্রিন্ট দিয়ে দেব এবং ইনশাল্লাহ ছবি সুপারহিট করবে। তবে একটা শর্ত, ছবি আমার মতো করে বানাতে দিতে হবে। তা দেব, শুধু টাকা পয়সা আমার লোকজন হ্যান্ডেল করবে এবং নায়িকা হিসেবে আমার পরিচিত একটি মেয়ে থাকবে। আপনি তাকে চেনেন, আপনার বর্তমান ছবিতে কাজ করছে, রেশমা। রেশমা? হ্যাঁ। আপনি স্যার 1.5 কোটি টাকা খরচ করছেন। ইচ্ছে করলে বর্তমানের সবচেয়ে হিট নায়িকা নিতে পারেন। আমি ওই মেয়েটিকে নিতে চাচ্ছি। স্যার কিছু মনে করবেন না, ওর চেহারায় গ্ল্যামার নেই। ছবির জগৎটাই হলো গ্ল্যামারের। ফিল্ম লাইনের মেকআপ দিনকে রাত করতে পারে, সামান্য গ্ল্যামার আনতে পারবে না। সেরকম মেকআপম্যান স্যার আমাদের নেই। না থাকলে বাইরে থেকে নিয়ে আসুন, মাদ্রাজ থেকে আনুন, বোম্বে থেকে আনুন, প্রয়োজন মনে করলে হলিউড থেকে আনুন। শরবত চলে এসেছে। আজমল তরফদার অস্বস্তির সঙ্গে শরবতের গ্লাস হাতে নিলেন। তার কাছে মনে হল পাঞ্জাবি গায়ে বসে থাকা ছোটখাটো মানুষটা আসলে মাকড়সার মতো, সূক্ষ্ম জাল ফেলে রাখে। সে জাল চোখে দেখা যায় না, জালে জড়িয়ে পড়ার পরই শুধু জালটা স্পষ্ট হয়। আজমল সাহেব। জি স্যার। এই নিন আপনার চেক। টেবিলের ড্রয়ার থেকে চেক বের হল। আজমল তরফদার হাত বাড়িয়ে যন্ত্রের মতো চেকটা নিলেন। চাপা গলায় বললেন, আপনার সঙ্গে আমার আবার কবে দেখা হবে? আর দেখা হবে না। আমার লোক আপনার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। যদি বিশেষ কোনো প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়লে আমি আছি। আমি তো দেশেই থাকি, তবে নানান কাজে ব্যস্ত থাকি। ছবির গল্প কি আমি সিলেক্ট করব? অবশ্যই আপনি করবেন। আপনাকে দেখানোর কোনো দরকার নেই? না। এফডিসির ক্যামেরা না নিয়ে প্রাইভেট পার্টির ক্যামেরা দিয়ে যদি কাজ করি, আপনার আপত্তি আছে? জার্মানির এরি3 ক্যামেরা নতুন এসেছে। এরা টাকা একটু বেশি নেবে, কিন্তু কাজ হবে খুব ভালো। আপনি কাজ করবেন স্বাধীনভাবে। আমি বা আমার লোকজন কখনোই আপনার স্বাধীন কাজে বাধা দেবে না। জি আচ্ছা স্যার। আজমল তরফদার উঠে দাঁড়ালেন। তার পা সামান্য টলছে। সম্ভবত পরপর 2 প্যাক ভদকার জন্য এটা হয়েছে। ভদকা হঠাৎ করে কিক দেয়। এটা কি ভদকার কিক না অন্য কিছু? স্কুল টিচারের মতো দেখতে এই লোকটা তাকে নার্ভাস করে দিয়েছে। স্যার বলুন, আর্টিস্টদের সঙ্গে কি যোগাযোগ করব? স্টোরি লাইন ঠিক হবার আগে আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে? এদিকের নিয়ম হচ্ছে স্যার, আগে আর্টিস্ট ঠিক করা হয়, তারপরে স্টোরি লাইন। নিয়ম যা তাই করবেন। তবে রেশমা মেয়েটিকে কিছু বলার দরকার নেই। আমি ডিসিশন বদলাতেও পারি। যদি কিছু মনে না করেন স্যার, তাহলে ডিসিশন বদলানো ভালো হবে। সম্পূর্ণ নতুন মেয়ে নেয়া এক কথা, আর দিনের পর দিন এক্সট্রা রোল করছে এমন একজনকে নেয়া সম্পূর্ণ ভিন্ন কথা। নতুন একজন নায়িকার জন্য দর্শকদের কৌতূহল আছে, এক্সট্রা মেয়েদের জন্য দর্শকদের কৌতূহল নেই। স্যার যাই। মোবারক সাহেব জবাব দিলেন না। আজমল তরফদারের পা সত্যি সত্যি টলছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তার মনে হচ্ছিল তিনি প্রয়োজনের চেয়েও বেশিবার সারসার করেছেন। এত সারসার করার কোনো দরকার ছিল না। এটা তো আর মিলিটারি একাডেমি না যে স্যারের উপর দুনিয়া চলবে।
মোবারক সাহেব ঘরে একা বসে আছেন। আজমল তরফদার নামের সিনেমার এই লোক তাকে খুব বিরক্ত করেছে। লোকটার চোখে কোনো অসুখ আছে, টকটকে লাল চোখ। তিনি লোকটির চোখের দিকে তাকিয়ে বিরক্ত হচ্ছিলেন। বিরক্তি অনেক বাড়ল যখন সে মিথ্যা কথা বলে তার পাওনা বাড়াতে চাইল। লোভীর মতো লোকটির চেক নেওয়াটাও চোখে লেগেছে। পৃথিবীতে সবচেয়ে অসুন্দর দৃশ্য হল লোভে চকচক করা চোখ, আর সবচেয়ে সুন্দর দৃশ্য গভীর মমতায় আর্দ্র প্রেমিকার চোখ। তিনি দীর্ঘদিন লোভে চকচক করা চোখ দেখছেন। দেখে দেখে তিনি খানিকটা ক্লান্ত। তবে লোভী মানুষদের একটা ভালো দিক আছে। কোনো লোভী মানুষই আত্মহত্যার কথা ভাবে না। লোভ তাদের বাঁচিয়ে রাখার প্রেরণা যোগায়। তিনি লোভী হলে ভালো হতো, বেঁচে থেকে আনন্দ পেতেন। এখন বেঁচে থেকে কোনো আনন্দ পান না। আনন্দের জন্যে অতি নিম্ন স্তরের কিছু কাণ্ড তিনি করছেন। তাতে তেমন লাভ হচ্ছে কি? লোকমান উকি দিল। তিনি সহজ গলায় বললেন, কিছু বলবে লোকমান? লোকমান বিনীত ভঙ্গিতে বলল, আপনি ডাক্তার সাহেবকে আসতে বলেছেন, উনি এসেছেন। এখানে নিয়ে এসো। দুপুরের খাবার কি স্যার এখানে দেব? দাও। ডাক্তারকেও আমার সঙ্গে খেতে বলেছিলাম। জি স্যার, জানি। ডাক্তার আব্দুর রশিদ, ইএনটি স্পেশালিস্ট। মোবারক সাহেবের নাক কান গলার কোনো সমস্যা নেই। তবু রশিদ সাহেবকে তিনি প্রায় খবর দিয়ে আনেন কথা বলার জন্যে। রশিদ সাহেব ভদ্রলোকের অনেক কটা বিলিতি ডিগ্রি আছে, কিন্তু প্র্যাকটিস নেই। ইএনটি স্পেশালিস্টরা রোগী সামলাতে হিমশিম খান। রশিদ সাহেবের সেই সমস্যা নেই। তার বেশিরভাগ সময় কাটে খবরের কাগজ পড়ে। তিনি 4টি খবরের কাগজ রাখেন। চেম্বারে বসে 4টা খবরের কাগজ পড়ারই তার সময় হয়। এই মানুষটির বিস্মিত হবার ক্ষমতা অসাধারণ। মোবারক সাহেব মাঝে মধ্যে তাকে খবর দিয়ে আনেন। সামান্য ব্যাপারে ভদ্রলোকে বিস্মিত হতে দেখেন। তার ভালো লাগে। মেডিকেল কলেজের একজন নামী অধ্যাপক। তাকে তো আর যখন তখন খবর দিয়ে আনা যায় না। অসুখের একটা অজুহাত দাঁড় করিয়ে খবর দিতে হয়। রোগ দেখানোর পর অবিশ্বাস্য অঙ্কের একটা চেক তার হাতে দেয়া হয়। তিনি চেকটা হাতে নিয়ে খানিকক্ষণ খুব হইচই করেন। করেছেন কি? পত্রিকাওয়ালারা জানলে তো নিউজ করে ফেলবে। অসম্ভব। এই চেক আমি নিতে পারি না। আপনার যদি টাকা বেশি হয়ে থাকে এবং দান করতে যদি কষ্ট হয়, তাহলে দয়া করে টাকাগুলো পুড়িয়ে ফেলুন। আমাকে নষ্ট করবেন না, আমি এমনিতেই নষ্ট। ভদ্রলোক শেষ পর্যন্ত চেকটা নেন এবং ছেলে মানুষের মতো বলে ফেলেন, চেকটা পেয়ে খুব উপকার হয়েছে। প্র্যাকটিস বলতে কিছুই নাই। চেম্বারে একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছিলাম, 3 মাস বেতন না নেয় চলে গেছে। শুধু হাতে যায়নি, আমার ইনস্ট্রুমেন্ট বক্স নিয়ে পালিয়ে গেছে। 30-35 হাজার টাকা দামের ইনস্ট্রুমেন্ট। রশিদ সাহেব ঘরে ঢুকতে ঢুকতে বললেন, মোবারক সাহেব, আবার আপনার কি হলো? ঢোক গিলতে কদিন ধরে সমস্যা হচ্ছে। টনসিলাইটিস নাকি? হাঁ করুন তো। এক্ষুনি হাঁ করব? খানিকক্ষণ গল্পগুজব করুন, তারপর হাঁ করি। আরে সর্বনাশ, এগুলো কি গোলাপ নাকি? আপনি করেছেন কি? ছাদে দেখে আগুন লাগিয়ে ফেলেছেন? 2টা মিনিট সময় দিন, আমি একটু বাগানটা দেখে আসি। রশিদ সাহেব গভীর আনন্দে গোলাপ দেখে বেড়ান। মোবারক সাহেব তাকিয়ে থাকেন তার দিকে। তাকিয়ে থাকতে ভালো লাগে। রশিদ সাহেবকে তিনি ব্যবহার করেন। ঠিক একইভাবে তিনি আরও অনেককে ব্যবহার করেন। কিন্তু তারপরেও তার কিছুই ভালো লাগে না। পরপর 2বার তিনি 3 তলার বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়তে গিয়ে পড়েননি। আরও একবার এরকম কিছু হবে। সেইবার তিনি হয়তো সত্যি সত্যি লাফিয়ে পড়বেন। জীবনের বৈচিত্র্যের জন্য টেপির মতো বেদের তিনি মাঝে মাঝে নিয়ে আসেন। তাদের কেউ কেউ অদ্ভুত সব কাণ্ড করে। কিছুক্ষণের জন্য জীবনটা ইন্টারেস্টিং মনে হয়। তারপর আবার সেই ক্লান্তিকর দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। একবার 22-23 বছর বয়সী একটি মেয়ে এসেছিল। সে ভয়ে এবং লজ্জায় মরে যাচ্ছে। বিছানার এক কোণায় বসেছিল। মোবারক সাহেবকে দেখেই চট করে উঠে দাঁড়াল। হড়বড় করে বলল, আমি ঠান্ডা সহ্য করতে পারি না, আমি কিন্তু কাপড় খুলব না। সেদিন তিনি প্রাণ খুলে হেসেছিলেন। মেয়েটিকে কাপড় খুলতে হয়নি। তিনি তাকে কফি বানিয়ে খাইয়েছেন। যতদূর মনে পড়ে তাকে 10,000 টাকা দিয়েছিলেন। তাকে বলেছিলেন, তোমার যখন টাকা পয়সার সমস্যা হবে তুমি আমার কাছে আসবে, টাকা নিয়ে যাবে। মেয়েটি আর আসেনি। তিনি খবর নিয়েছিলেন মেয়েটির বিয়ে হয়ে গেছে।
সে স্বামীর সঙ্গে জামালপুরে থাকে। সে সুখেই আছে। পৃথিবীর বেশিরভাগ মানুষই সুখে থাকে। অল্প কিছু লোক থাকে অসুখী। তারা শুধু সুখী মানুষ খুঁজে বেড়ায়। শুনছিলেন হুমায়ূন আহমেদের উপন্যাস পেন্সিল লেখা পড়ি। পড়ছিলাম এর ৩য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে এটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।